সতর্কতার সাথে এসো, ক্ষতিকারক কিছু পায়ে বিঁধতে পারে। শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো? আমি আব্দুল্লাহ, আমার বয়স 13 বছর। আমি এখানে গাজায় আটকে আছি। তুমি কি কখনো ভেবে দেখেছ যদি তুমি এখানে থাকতে তবে তোমার গল্পটি কেমন হতো? তুমি কি তাঁবুতে বাস করতে পারতে? তোমাদের শিশুদের কিভাবে বড় করতে, কিভাবে অন্যদের সাহায্য করতে, মজার কিছু করার চেষ্টাটাও কি করতে পারতে? সবচেয়ে বড় কথা, তুমি কি আদৌ বেঁচে থাকতে? এত কিছুর পরেও তোমরা হয়তো বলতে পারো আমরা এমন পরিস্থিতি মোকাবেলায় দক্ষ। তাহলে আমাদের গল্পটা বলি। কে জানে, একদিন হয়তো তোমাদেরও প্রয়োজন হতে পারে। তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। আজ আমি আবার খান ইউনিস ক্যাম্প ঘুরে এসেছি। ঠিক এখানটায় আমার দাদুর বাসা ছিল। আমি ও আমার পরিবার সহ আমরা প্রায় 40 জন সদস্য এখানে কিছু মাস থেকেছিলাম। যুদ্ধ বিমান দিয়ে এখানে বেশ বড় বড় বোমা ফেলা হয়েছে। এসব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 4 বার আমরা আমাদের জায়গা পরিবর্তন করেছি। আউচ! গাজাকে আবার আগের মতো করে তুলতে কয়েক বছর লাগবে। এই এলাকাটি আগে বেশ রঙিন এবং উজ্জ্বল ছিল, এখন শুধুই ধূসর বালুকণা। মানুষজন খান ইউনিসের পূর্বাঞ্চল ছেড়ে চলে যাচ্ছে। আবারও মাইল 3 দূরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি উচ্ছেদাদেশ ঘোষণা করেছে। তারা হামাস ও হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজছে। যখনই ইসরায়েলি সেনাবাহিনীরা উচ্ছেদাদেশ ঘোষণা করবে, তোমাকে দ্রুতই স্থান ত্যাগ করতে হবে, নতুবা এখানে মারাত্মক কিছু হতে পারে। আপনি কি আমাদের বর্ণনা করবেন কি হচ্ছে? আমাদের সামান্য কিছু সময় আছে হাতে এই জায়গাটি ত্যাগ করার জন্য। আমাদের ব্যাপারে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণ করতে শুরু করেছে। আম্মা, তুমি কোথায় আম্মা? তারা আমাদের শিশুদের হত্যা করছে, আমাদের মেয়েদের হত্যা করছে, অথচ সিনোয়ার গর্তে লুকিয়ে আছে যেখানে হামাস পাল্টা লড়াই করছে। কি হচ্ছে এখানে একটু বলবে? আমরা আমাদের চোখের সামনে মানুষ মূর্তি দেখেছি। একজনের পেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছিল। আমরা কি নিরাপদ জায়গায় আছি? এখানে একটা জায়গা আছে যেখানে আমরা আগে ছিলাম। আমরা সেখানে যাচ্ছি আমার বাবাকে চিনে এমন কাউকে খুঁজতে। বাবা আমাদের সাথেই ছিলেন। আমাদের বললেন, তোমরা আগে চলো, আমি পিছন পিছন আসছি। তারপর সেখান থেকে বিমান হামলা শুরু হলে আমরা দৌড়ে সরে যাই। আমরা আবার সেখানে যাব।
যাওয়ার মতো খুব বেশি জায়গাও নেই। গাজা খুব ছোট, প্রায় 25 মাইল লম্বা আর 6 মাইল চওড়া। এখানে 20 লাখ মানুষ বসবাস করে। যুদ্ধ শুরু হওয়ার পরপর সীমান্তগুলোও বন্ধ হয়ে গেছে, তাই এখন আর কেউ বেরও হতে পারে না। ইসরায়েলি সেনাবাহিনী আমাদের মাঝের ওই নিরাপদ এলাকায় লোকাবার আদেশ দিয়েছে। সেনাবাহিনীরা গাজাকে 6023টি ব্লকে ভাগ করেছে। আমরা ব্লক 90-এ থাকি। যুদ্ধ শুরু হওয়ার পর সব কিছু বদলে গেছে। আমি গাজার সবচেয়ে সেরা স্কুলটিতে পড়তাম। আমার সব পড়া ইংরেজিতে ছিল। এখন আমি এখানে একটি তাঁবুতে থাকি। এটাই এখন আমার নতুন পরিবহন ব্যবস্থা। একটা আশ্রয়কেন্দ্র, সেখানে আরও একটা আশ্রয়কেন্দ্র। মানুষ হলুদ রঙের পাত্র নিয়ে পানি আনতে যাচ্ছে। পানযোগ্য পানি পাওয়া অনেক কঠিন। যুদ্ধ শুরু হওয়ার পর অধিকাংশ মানুষ তাদের চাকরি হারায়। তাদের এখন উপার্জনের নতুন রাস্তা খুঁজতে হচ্ছে। কেউ মুদি দোকান চালাচ্ছে। এখানে একজন পাখি ও পাখির খাবার বিক্রি করছে। প্রায় সবারই ছোট ছোট একটি নিজের দোকান আছে। এটাই আমাদের নতুন জীবন। রেনাতের বয়স 10 বছর। সে ব্লক 151-তে থাকে। তাকে মরিচের দাম জিজ্ঞেস করো। মিষ্টি মরিচ কত টাকা? 13 টাকা। যুদ্ধের ক্রমাগত চাপ থেকে মনকে দূরে রাখতে হলে তোমাকে কিছু একটা খুঁজে নিতে হবে। রেনাত তার বোনের সঙ্গে একটি অনলাইন রান্নার শো শুরু করেছে। আমি রান্না করতে আর খাবারের ভিডিও বানাতে পছন্দ করি। আপু যখন এই আইডিয়াটা দেয় আমি খুব উচ্ছ্বাসিত হয়েছিলাম। এখন যুদ্ধ চলাকালীন না আছে স্কুল, না আছে কোনো খেলার জায়গা। তাই আমি এখন ভিডিও আপলোড করি আর ফলোয়ারদের সাথে কথা বলি। এতে আমি সৃজনশীলতা খুঁজে পাই আর আমার মন খারাপও কিছুটা কমে। দেখো, ওদের কাছে ক্রিম আছে, চাইলে আমরা ক্যাচআপ লাগবে এমন একটা রেসিপি বানাতে পারি। ক্যাচআপ তো বয়কট করা হয়েছে। না, হয়নি। আমি টিকটকে দেখেছি আমার ফলোয়াররা সত্যি সারা বিশ্বের নানা জায়গা থেকে আমার শো দেখে। আমি অনেক দিন ভিডিও না দিলে তারা খোঁজ নেয়, ভাবে আমি মারা গেছি কিনা। আজ সকালে আমি ফজর সালাতের সময় জেগে উঠেছিলাম। তখন আমি দেখলাম একটি কোয়াডকপ্টার আমার খুব কাছেই উঠছে। এটি কালো ছিল। এতে একটি লাইট এবং একটি ক্যামেরা ছিল যা সামনে পিছনে মুভ করছিল। এটা গুলি করে কিনা দেখার জন্য আমি ভান করে ঘুমিয়েছিলাম। কোয়াডকপ্টার কি? এটা হলো একটা ছোট মিলিটারি ড্রোন যেটা বুলেট শুট করে। আমি আরেকটা প্লেনও দেখেছিলাম যা ক্ষেপণাস্ত্র ফেলছিল। সত্যি বলতে আমরা শুধু যুদ্ধ নিয়েই ভাবি। এভাবে চললে আমরা কিভাবে টিকে থাকবো? ভাষায় বোঝানো যাবে না এটা কত চমৎকার হয়েছে, কি অসাধারণ সৃষ্টি। সেফ জোনের বাইরে রিনাতদের বাড়ি থেকে 2.5 মাইল উত্তরে। আক্রমণের কোনো সতর্কবার্তা নেই। এটা ইসরায়েলি স্পেশাল ফোর্স। দখলদার বাহিনী আল বুরেজ ক্যাম্পে আক্রমণ চালিয়েছে।
ক্যাম্পের ভেতরে কিছু লোক আহত হয়েছে। داخل المخيم لا عدد একজন ইসরায়েলি স্নাইপার লোকদের উপর ফায়ারিং করছে। لا تنس সবাই এখান থেকে সরে যাও। আহতদের ব্লক 128 অবস্থিত আল আকসা হাসপাতালে নেওয়া হচ্ছে। এটি সেফ জোনের শেষ প্রধান হাসপাতাল, তাই দ্রুতই ভর্তি হয়ে যাচ্ছে। রাস্তা থেকে সরে দাঁড়াও। পরিস্থিতি খুবই সংকটজনক। দখলদার বাহিনী মধ্য অঞ্চলে গণহত্যা চালাচ্ছে। শত শত আহত মানুষ আসছে, অনেকেই নিহত হয়েছে। আমাকে আপনাদের সাথে নিয়ে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি আপনাদের সাথে যেতে চাই। এই বোতলটা আমার জন্য ভর্তি করে রাখো। তারপর কি আমাকে নেবেন? হ্যাঁ, পরের বারে নেব। আল্লাহর কসম। আরে চিন্তা করো না, আরেকবার নেব ইনশাল্লাহ। এই শোনো, তুমি ওনার সাথে কোথায় যেতে চাচ্ছিলে? আমি আগেও একবার বোমা হামলার স্থানে গিয়েছিলাম এবং আমি আবার যেতে চাই। সেখানে এখনো বোমা হামলা হচ্ছে, অনেক মানুষ আহত হয়েছে। তুমি এখনো শিশু হলেও তোমাকে কোনো না কোনোভাবে মানিয়ে নিতে শিখতে হবে। জাকারিয়ার বয়স 11 বছর। সে হাসপাতালে একাই রয়ে গেছে। সে এক ধরনের সংগ্রামী। এই ভিতরে যাও এবং দেখো কতজন নিহত হয়েছে। আমি একজন স্বেচ্ছাসেবক। আমি সংবাদ মাধ্যম, ডাক্তার এবং প্যারামেডিকদের সঙ্গে দেখা করি। আমি স্বেচ্ছাসেবক হতে ভালোবাসি। আমি অ্যাম্বুলেন্স ইউনিটের স্বেচ্ছাসেবক হতে চাই। واتطوعت ان شاء الله জাকারিয়া, কতজন শহীদ হলো? 3 জন। 3 জনই কি শিশু? না, একজন শিশু। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই আমি মানুষকে রাস্তা থেকে সরাই। আমি তাদের বলি যে এখানে একজন খুব গুরুতর আহত ব্যক্তি আছে। আমি মৃতদের, আহতদের এবং শিশুদের পরিবহন করতে সাহায্য করি। আমি মানুষকে সাহায্য করতে ভালোবাসি। হেই, রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। হেই, এটা কি? এটা আহত এবং মৃতদের থেকে লাগা রক্ত। তুমি কি ভয় পাও না? না, আমি একদমই ভয় পাই না। جوا مليان مش حد كامل مش حد كامل পরে জানা গেল যে ইসরায়েলি বাহিনী কয়েকটি বাড়ি তল্লাশি করে 4 জন বন্দীকে উদ্ধার করেছে। 274 জন গাজাবাসী শহীদ হয়েছেন। হাসপাতাল এখন জরুরি চিকিৎসার পাশাপাশি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে বাস্তুচ্যুত মানুষদের শিবির রয়েছে, সাংবাদিকরা এখানে আছেন এবং এখানেই অবস্থান করছেন। এমনকি এখানে ওয়াইফাই রয়েছে, যা আমাদের সংবাদ নেওয়া এবং পাঠাতে সাহায্য করে। আমি এখন কি করব? তুমি চেয়ারটা পরিষ্কার করো। সাইদ হলো জাকারিয়ার মেন্টর। شغل ما راح এ করুন। সাইদ আমার বন্ধু। তিনি একজন প্যারামেডিক। আমি যখন বুঝতে শিখি তখনই আমি একজন প্যারামেডিক হতে চাইতাম। وصلوا مرسيف সে এখনই অসাধারণ কাজ করছে। আমাদের পরে দেখা হবে। আমি তখন আপনার জায়গায় ঘুমিয়ে থাকবো। দেখা যাবে তখন। আমি বুঝতে পারলাম সে চায় আমরা তার সাথে প্যারামেডিকের মতো আচরণ করি। যখনই আমি তাকে শিশু মনে আচরণ করি তখন সে খুবই দুঃখিত হয়। لا اذا انت بتقول له عمو مع عمو بزعل منك আল্লাহু আকবার। চলুন আমরা সাইদের তাঁবুর দিকে যাই। আমাকে মাঝে মধ্যে সিটি স্ক্যান রুমে ঘুমাতে হয়।
কখনো বা সাংবাদিকদের তাঁবুতে, আবার কখনো বা অ্যাম্বুলেন্সে। تعبان. আচ্ছা, তুমি কেন তোমার পরিবারের সাথে থাকছো না? আসলে সেখানে কোনো খাবার পানি কিছুই নেই। আমরা ব্লক 90-তে মুভ করেছিলাম, নিরাপদ অঞ্চলে থাকি। তবে গত রাতে আমার ক্যাম্পের কাছেই ইসরায়েলি সেনাবাহিনী বিশাল বোমা হামলা চালায়। Huge bombs. আমি ঘুমিয়েছিলাম। Sleeping. আমি বোমা হামলার শব্দ শুনেছিলাম এবং আমরা ধুলার মধ্যে ঢেকে গিয়েছিলাম। সেই দৃশ্য ছিল ভীষণ ভয়াবহ। I was terrified. আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এই ক্যাম্পটি তাঁবু দিয়ে পূর্ণ ছিল এবং তারা মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। They got buried underground. ও মাই গড! ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে The strike. তারা 3 জন উচ্চপদস্থ হামাস মুজাহিদকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যারা 7 অক্টোবরে হামলায় জড়িত ছিল। এটি বর্ণনা করার মতো নয়। এই স্থানে একটি শিশুসহ 19 জন মারা গিয়েছে। তারা কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল? 4টি। আরে না, 4টা না, 6টা। 6 عام طيب. হঠাৎ আকাশ লাল হয়ে উঠল এবং বিস্ফোরণের শব্দ শোনা গেল। আমরা মাটি চাপা পড়া লোকদের টেনে বের করার জন্য দৌড়ালাম। شهداء يعني يطلعوا ناس من تحت الردم. আমার মামার পরিবারের বাবা, মা এবং মেয়ে সবাই নিহত হয়েছেন। আমরা এখানে মেয়েটির মাথা পেলাম। পাশাপাশি একটি হাড়ও ছিল যা পট্টির নিচে মাংস দিয়ে ঢাকা ছিল। عظمة بلحم. যখন আমরা শরীরের অংশগুলো দেখলাম তখন কিছুই বলতে পারলাম না এবং অস্থির লাগছিল। مرميين في الفراش. তারা বলছিল যে এখানে হামাসের একটি গোপন কক্ষ রয়েছে। صغيرة قادة حماس. আমরা এখানেই থাকি, এখানে কোনো হামাস নেতা নেই। আর যদি থাকেও, 1 জন অথবা 2 জনের জন্য কি এত মানুষকে মারার অধিকার তাদের আছে?